সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা যতটুকু জানি যে গ্লোবালি শুধুমাত্র নয়, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি জনসংখ্যার কথা বলি, যে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 15% নারী জনগোষ্ঠী বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে, এবং এই সংখ্যাটা শুধুমাত্র 15%ই নয়, এখন যেটি ধারণা করা হচ্ছে আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ এবং সুবিধা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জান্নাত আরা ফেরদৌস 1972 সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে স্বাগত জানানোর জন্য। ম্যাম, বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়? যখন কাপল একসাথে থাকে, দুজন একসাথে থাকে, হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের রেগুলার তারা আনপ্রোটেক্টেড কয়টাস করছে, তারপরও দেখা যাচ্ছে যে বছর শেষ 1 বছর হয়ে গেছে, তা কিন্তু তারা কনসিভ করছে না, তখন আসলে সেই কাপলটাকে আমরা বলি দে আর সাফারিং ফ্রম ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বে ভুগছে। আর যদি এমন হয় যে না, যে ফিমেল পার্টনার থাকে, যে তার যদি নারীর যদি বয়স থাকে 30-এর বেশি, এবং সেই ক্ষেত্রে যদি তারা 6 মাস একসাথে থাকার পরও কনসিভ না করে, তাহলে তাকে বলছে যে সে বন্ধ্যাত্বে ভুগছে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বাল্যবিবাহের একটা ব্যাপার আমাদের দেশে কিন্তু খুব আছে, এবং দেখা যায় যে এটা একটা প্রবলেম। তারা খুব কম বয়সে বিয়ে হচ্ছে, হয়তো তার বিয়ে হচ্ছে 15 বছর বা 14 বছর বয়সে, তার 1 বছর পরে সে এসে বলছে আমার বাচ্চা হচ্ছে না। আসলে আমরা যে চিন্তা করি যে ও তো আসলে বাচ্চা নেবার জন্য শরীরটা এখনো তৈরিই না, সেইগুলো তো আসলে আমাদের বন্ধ্যাত্বের ভিতরে পড়ে না। মানসিকভাবে সে প্রস্তুত না, শারীরিকভাবে কিন্তু সে প্রস্তুত নয়। আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমাদের অনেক জনগোষ্ঠী যারা কিন্তু দেশের বাইরে কাজ করেন, পুরুষরা দেশের বাইরে কাজ করেন, সেক্ষেত্রে একটা ওদের মানে টাইম লিমিট থাকে। হয়তো কেউ 1.5 মাস 2 মাস এভাবে জন্য আসেন, হয়তো 2 বছর পরে আসছেন বা 3 বছর পরে আসছেন। সেই ক্ষেত্রে তার ফিমেল পার্টনার সে আসে আমাদের কাছে যে আমি বাচ্চা হচ্ছে না। আসলে কেন হচ্ছে না? কারণ আসলে তারা যেই সময়টা দেওয়ার কথা, যে আমি যে আমার সংজ্ঞায়িত করলাম বন্ধ্যাত্বকে, যে 6 মাস একসাথে থাকবে অথবা 1 বছর একসাথে থাকবে, তারা কিন্তু সেই সময়টা বা সেভাবে সময় নিচ্ছে না। সুতরাং তাদেরও চিকিৎসা দিতে হয়, কিন্তু তাদেরকে আমি যদি বন্ধ্যাত্বের চিকিৎসা সেই হিসেবে কিন্তু তারা সেই সংজ্ঞায়িত কিন্তু তারা তার ভিতরে পড়ে না। ম্যাম, বিয়ের প্রায় 2 থেকে 3 বছর পর তার দেশে ফিরছে এবং বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছে, তখন দেখা যায় বন্ধ্যাত্বজনিত সমস্যাটা আইডেন্টিফাই হলো। তখন তার ধারণা যে বন্ধ্যাত্বজনিত সমস্যাটা শুধুমাত্র নারীদের কারণেই হয়ে থাকে। এই ধারণাটা আসলে সম্পূর্ণই ভুল। কারণ হচ্ছে একটা বাচ্চা হতে গেলে যেমন নারীর একটা রোল আছে, ঠিক তেমনভাবে পুরুষের রোল আছে। সমানভাবে বলা হয় যে সেটা ফিমেলের হচ্ছে আপনার 50% ক্ষেত্রে, আর মেলে বলা হচ্ছে যে 40% ক্ষেত্রে। কিন্তু এটাও কিন্তু সত্যি যে ফিমেলের যে প্রবলেমগুলোর জন্য সে কনসিভ করে না, সেগুলো কিন্তু মোরাললেস চিকিৎসা করলে সেটা ঠিক হয়ে যায় বা সে কনসিভ করে। কিন্তু পুরুষের এমন কিছু সমস্যা আছে যেগুলো চিকিৎসা করলেও আসলে আমরা ফেরত আনতে পারি না। হ্যাঁ, তার জন্য আমাদের হয়তো অন্য পদ্ধতিতে হয়তো যেতে হয়। তো সেক্ষেত্রে কোনোভাবেই বলা যাবে না যে বাচ্চা না হওয়ার জন্য মেয়েরা দায়ী। আসলে বন্ধ্যাত্ব যেমন নারী ভোগে, ঠিক তেমনি বন্ধ্যাত্বে তার স্বামীও সেই বন্ধ্যাত্বে ভোগে। সুতরাং দুজনই আসলে এর পিছনে দুজনেরই রেসপন্সিবিলিটি আছে। আরেকটা জিনিস হচ্ছে যে যেমন পুরুষরা অনেকেই বলে যে আমার তো কোনো প্রবলেম নাই। আসলে সে পুরুষেরও দোষ না, আসলে সে বুঝতেই পারে না তার ভিতরে যে কি আছে। এমন হচ্ছে যে তার ভিতরে কোনো শক্তিই নাই, যাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। কিন্তু সে কিন্তু আসলে বুঝতে পারে না, তার দোষ দেওয়া যাবে না। কিন্তু সে যখন তাকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য যখন আমরা বলি, তখন কিন্তু পুরুষ রাজি হতে চায় না, বলে আমার তো অসুবিধা না, আমি কেন পরীক্ষা করব। সুতরাং যত টেস্ট করা, যত চিকিৎসা সব নারীদের উপর থেকে চলতে থাকে। যখন দেখা যায় যে দেয়ালে পিঠ থেকে যায়, সব টেস্ট করা শেষ, কিন্তু তার কনসেপ্ট হচ্ছে না, তখন হয়তো বা পুরুষের টেস্ট করে, অথবা সে আরেকটা বিবাহের জন্য সে অগ্রসর হয়, তবু তার নিজের টেস্ট করতে চায় না। তো তারপরে এখন দিন চেঞ্জ হয়েছে, অনেক কাপলরা আমাদের কাছে আসে যারা বোঝে, শিক্ষিত,
তারা কিন্তু বলে যে ম্যাডাম আমারও কিছু টেস্ট করলে একবারে করে ফেলেন, অথবা চিকিৎসা করে আসছি এমনও আছে যে 2 বছর ধরে সে ট্রিটমেন্ট করছে বাট কনসিভ করছে, তখন হাজবেন্ড বলে আমার টেস্টটা ম্যাডাম আরেকবার একটু করে দেখবেন কিনা। বাংলাদেশে যেহেতু বন্ধ্যাত্বজনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আসলে চিকিৎসা ব্যবস্থা কতটুকু আসলে উন্নত হয়েছে বা আরও কতটুকু উন্নত হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা ছিল যখন আমরা কাজ শুরু করেছি, আসলে এখানে চিকিৎসার যে সেন্টারগুলো বলবো টেস্ট বেবি সেন্টার হিসেবে বাংলাদেশে প্রথম শুরু হয়েছে, সেটা সবাই জানেন আমাদের পায়োনিয়ার পারভিন ফাতেমা ম্যাডাম, উনি 2000 সালের আগে উনি এটা শুরু করেছিলেন। তো এরপরে আরও 2-1টা সেন্টার ছিল এবং খুব বেশি না হয়তো বা 4-5টা সেন্টার ছিল পুরো বাংলাদেশে, সেটা 2000 ধরেন 7-8 এইরকম মানে সময় পর্যন্ত। এবং তারপরে কিন্তু এখন অনেক সেন্টার বাংলাদেশের, ঢাকাতে আগে ছিল, তারপর চিটংয়ে ছিল, কুমিল্লাতে, এখন অনেক, খুলনা বলেন, অনেক মানে রাজশাহী, সব জায়গায় ছোট 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 সেন্টার হচ্ছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি চিকিৎসার স্কোপটা অনেক বেশি। এবং যখন একটা পেশেন্ট আসে, সে ধরেন 1 বছর বা 2 বছর বাচ্চা হচ্ছে না, এবং গ্রামের অনেক চিকিৎসাতে ওরা হোমিওপ্যাথিক বলেন, কবিরাজি বলেন, করবেই তো, এটা খুবই স্বাভাবিক। মানুষের একটা তার ধ্যান ধারণা আছে, তার ধর্মীয় অনুশাসন আছে, সামাজিক সংস্কার আছে, এগুলা পার হয়ে তো অনেক সময় দেখা যায় পরিবারের প্রেসারের কারণেও দেখা যায় তারা বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি চিকিৎসা নিতে তারা বাধ্য হয়। এরকম হয়, আমাদের কাছে আসে। তো দেখা যায় যে এগুলো শেষ করে আস্তে আস্তে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, পেশেন্টের বয়স বেড়ে যায়। তো তারপরেও এরা দেখা যায় যে যেই এলাকায় থাকে, এলাকা ভিত্তিক আমাদের যে গাইনোকোলজিস্টরা যারা আছেন তারা কিন্তু প্রাইমারি যে ইনফার্টিলিটিগুলো তারা কিন্তু চিকিৎসা দিতে পারেন। সেখানে হয়তো বা সে হয়তো জানে না কোন সময়টা থাকতে হবে ফার্টাইল পিরিয়ডটাকে, সেটাকে সে সিলেক্ট করে দিতে পারে। হয়তো তার পিরিয়ডটা একটু ইরেগুলার হচ্ছে, একটু রেগুলার হয়ে গেলেও তার কনসেপশনটা বাড়ে। হাজব্যান্ড হয়তো তার কিছু বাজে অভ্যাস বলতে, যেমন ধরেন তার স্মোকিং আছে, সেই স্ট্রেসফুল লাইফ লিড করে, এগুলো কিন্তু কাউন্সিলিং করলেই কিন্তু অনেক পেশেন্টই কিন্তু মানে সে কনসেপ্ট করে যাচ্ছে। এবং তারা আমরা যেই সমস্ত ড্রাগগুলো ইউজ করি, যাদের ধরেন ঠিকমতো পিরিয়ড হয় না, তার এগ তৈরি হয় না, সেগুলাকে ওই প্রাইমারি লেভেল থেকে চিকিৎসা করলে অনেকটা পোর্শন তাদের আর পরে আসতে হয় না। কিন্তু চিকিৎসার পরও যে কনসেপ্ট যেগুলো না করে, সেগুলো আসলে ইনফার্টিলিটি সেন্টার বা বিশ্বায়িত চিকিৎসা তাদের প্রয়োজন পড়ে। তো সেই বিশ্বায়িত সেন্টারগুলো কিন্তু বাংলাদেশে এখন অনেক, আমি যেটা বললাম যে পুরো বাংলাদেশই আছে, মানে শুধু আমরা ঢাকা বা মেইন সিটিগুলো যে চিন্তা না করি, আশেপাশে সব জায়গায় আছে। তো এবং এগুলো কিন্তু মানও ভালো চিকিৎসা হচ্ছে। আর সেই মানটার বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে ঢাকাস্থ বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো তো রয়েছে, সেগুলোতে আমরা জানি যে ইন্টারন্যাশনাল ওয়েতে এবং স্ট্যান্ডার্ড ওয়েতেই কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে যে হসপিটালগুলো রয়েছে আপনার কাছে কি মনে হয় সেখানে কি আসলে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে তাদেরকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে? সত্যিকার অর্থে যে বাংলাদেশে আমি সরকারি সেক্টরের কথা বলি, তাহলে একদম হাইয়েস্ট লেভেলে যে ট্রিটমেন্টটা সেটা আসলে 1-2টা সেন্টার হয়, যেমন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে। আর সেকেন্ডারি যে চিকিৎসাটা, যেটা আমরা আইইউআই পর্যন্ত বলি, সেটা কিন্তু বেশ কয়েকটা মেডিকেল কলেজে আছে, চিটং মেডিকেল কলেজে আছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে, তারপরে আপনার ফার্টিলিটি সেন্টার যেটা মোহাম্মদপুর সেখানে আছে, আরও বেশ কয়েকটা সেন্টারে আছে। এখানে আসলে গভর্নমেন্ট সেক্টরে যে প্রবলেমটা সেটা হচ্ছে পেশেন্টের লোডটা অনেক বেশি থাকে এবং আমরা যা চাইবো তাই যে পাবো সবসময় তো অ্যাভেলেবল না, যেটা কিন্তু প্রাইভেট সেক্টর যেটা বললেন তারা ইন্টারন্যাশনাল মান অনুযায়ী করতে পারে। তো গভর্নমেন্ট সেক্টরে কিছু লিমিটেশন থাকবেই, এই লিমিটেশন নিয়েই আমরা কাজ করতে হবে। আমরা যেমন দেশ, আমাদের যেমন রিসোর্স আছে তাই দিয়ে কাজ করতে হবে, তা দিয়েও কিন্তু আমরা অনেক ভালো করছি। ঢাকাস্থ যে সমস্ত সেন্টারগুলো আছে যেগুলোতে আপনার মোটামুটি মানসম্মত করে তারা ট্রিটমেন্ট করছে, আর ঢাকার বাইরে যে সেন্টারগুলো আছে এই সেন্টারগুলো কিন্তু বিশ্বায়িত যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের ট্রেনিং আছে, কারো কারো ডিগ্রি আছে, তারা আসলে নিজের তত্ত্বাবধানে করে, সেই ক্ষেত্রে তারাও কিন্তু চেষ্টা করে তাদের মানটা ধরে রাখার জন্য। সুতরাং তাদের মানটা যে খুব বেশি খারাপ হবে এরকম না, মোটামুটি স্ট্যান্ডার্ড যে মান। কারণ কি এটা সত্যি কথা যে যখনই আমরা চিকিৎসা দেই প্রত্যেক ডাক্তারই চায় যে সে জানি তার সবচেয়ে ভালো চিকিৎসাটুকু, সবচেয়ে ভালো উপকারটুকু দিতে পারে, যাতে তার পেশেন্ট যার জন্য তার কাছে এসছে, যে উদ্দেশ্য নিয়ে এসছে সেটা তার সফল হয়। সুতরাং তারাও কিন্তু তাদের মানটা মেনটেন করার চেষ্টা করেন। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আপনি তো বলছিলেন যে সরকারি পর্যায়ে কিছু আমাদের ল্যাকিংস রয়েছে চিকিৎসা সেবা দেবার ক্ষেত্রে, বিশেষ করে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। কোন কোন ধরনের ল্যাকিংসগুলো রয়েছে বা কোন জায়গাটাতে আসলে ইমপ্রুভ করা উচিত? এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক রোগীরা দেশে ট্রিটমেন্ট না করে বাইরে চলে যাচ্ছে, তো এটার কারণটা আসলে কি?
আসলে একটা হচ্ছে যে চিকিৎসার যে আমরা যেই ওষুধপত্র যেগুলো মেডিসিন যেগুলো ইউজ করি সেগুলো আসলে খুব কস্টলি কিন্তু, এবং আমাদের ম্যাক্সিমাম জিনিসই আমরা ইম্পোর্ট করতে হয়। আমাদের লোকাল কিছু প্রোডাকশন আছে, আর একদম আইভিএফ করার জন্য মানে টেস্ট অফ বেবি করার জন্য যে জিনিসগুলো লাগে সেই কনজিউমেবল ডিসপোজেবল যেগুলো ইউজ করি সবই আমাদের আসলে ইম্পোর্টেড জিনিস। তো এগুলো আসলে এই জন্য ইম্পোর্ট যে কোনো জিনিস ইম্পোর্ট করতে গেলে তার লোকাল কস্ট আছে, ক্যারিং কস্ট আছে, সব কিছু মিলে খরচটা আসলে বেশি পড়ে যায়। এই জন্য হয়তো বা পেশেন্টদের চিকিৎসার খরচটা আমাদের বেড়ে যায়। আমার পার্শ্ববর্তী দেশে যদি আমরা চিন্তা করি অনেক পেশেন্ট সেসব জায়গায় চলে যায়। এর একটা বড় কারণ হচ্ছে তারা তাদের লোকাল প্রোডাক্ট, এই যে আমরা যেগুলা ইম্পোর্ট করি তারা লোকাল যেগুলো তৈরি করে, সুতরাং সেগুলো তারা যখন ইউজ করে তারা একটু কম খরচে সেটা ইউজ করতে পারে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে কিছু আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি, তো আমাদের কিছু রিলিজিয়নের ব্যাপার আছে, সেখানে কিছু কিছু পেশেন্ট আছে যারা হাজব্যান্ড অ্যাজোস্পার্মিয়া, তার আসলে কোনো সুকিট নাই, একদম একটা স্পামও তার নাই, সেক্ষেত্রে ডোনার স্পাম দিয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে সেটা আসলে আমাদের দেশে এভাবে এটা সম্ভব হয় না, তখন তারা অন্য কান্ট্রিতে চলে যায়। আবার কিছু ফিমেল পার্টনার থাকে যার কিনা প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর হয়ে যাচ্ছে, তার কোনো ওভাম নাই, অথবা পেশেন্টের চেষ্টা করতে যেমন বলছিলাম যে একটু বেশি বয়স হয়ে যায় তখন আমার কাছে আসছে, তখন দেখা যাচ্ছে তার AMH বা তার যে ওভারিয়ান যে রিজার্ভ এত কমে গেছে যে তার কোনো অনেক বেশি ইনজেকশন দিলেও তার কোনো আমরা এগ তৈরি করতে পারছি না, সেই ক্ষেত্রে ডোনার এগ লাগে, সেই ক্ষেত্রে সেই পেশেন্টগুলো আসলে দেশের বাইরে চলে যায়। তারপরে আবার সারোগেসি একটা ব্যাপার আছে, সেগুলো আসলে যেহেতু আমাদের দেশে এগুলো লিগালাইজ না। এই ল্যাকিংসগুলো সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন।
ম্যাম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি একজন গাইনোকোলজিস্ট হিসেবে এবং সেই সাথে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যেহেতু আপনি রেগুলার বেসিসে করছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন, যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের কাছে আপনাদের এক্সপেকটেশন কি, যে কোন কোন জায়গাটাতে আসলে আমরা যদি একটু পরিবর্তন করতে পারি তাহলে এই ইনফার্টিলিটির চিকিৎসা সেবাটা খুব স্মুথলি রোগীরা পাবে? আসলে যেটা আমাদের যে ল্যাকিংসগুলো আছে, যেমন আমরা চাইবো যে আমাদের যে সমস্ত মেডিকেল কলেজগুলো, বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে অলরেডি চিকিৎসা চলছে। আমি বললাম যে একমাত্র ঢাকা মেডিকেল কলেজে আমাদের ইনফার্টিলিটির মানে টেস্ট অফ বেবি সেন্টার যেটা বলি আমরা, IVF সেন্টারটা আছে, আর কোথাও কিন্তু নাই। এবং এটা তো আসলে সরকারি, তা ওনারা চান যে হোক, কিন্তু সেই জন্য আরও কিছু স্বাস্থ্য অধিদপ্তর বা মিনিস্ট্রি তাদের মানে তাদেরকে একসাথে কোলাবোরেশনে এই কাজটা করতে হবে। তো সেই ক্ষেত্রে ওনারা যদি আরও কিছু সেন্টারে টেস্ট বেবি সেন্টারটা ওনারা এভাবে করে তৈরি করে দিতেন, এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা যে মেডিসিনগুলো আমরা ইউজ করি সেগুলো যদি সাপ্লাই থাকতো গভর্নমেন্ট সেক্টর থেকে, তাহলে পরে যে সমস্ত মিডিয়া ইউজ করি, যে সমস্ত ডিসপোজেবল কনজিউমেবল ইউজ করি, এগুলো আমাদের বাইরে থেকে হ্যাঁ, এই জন্য পেশেন্টদেরকে কিনে আনতে হয়, সুতরাং এগুলোর খরচ বেশি পড়ে। তো সেইগুলো যদি আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে সাপ্লাই দিত তাহলে এই কাজটা অনেক সুবিধা হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যারা আমরা গভর্নমেন্টের কাজ করি, আমাদের চাকরিটা আসলে ট্রান্সফারেবল জব। আজকে আমি এক জায়গায় আছি, আমি কালকে আরেক জায়গায় চলে যাবো, এরকম একটা ব্যাপার। সুতরাং এই জিনিসগুলোও যদি একটু মেনটেন করতে পারতো, যে একটা মানুষ এক জায়গায় কাজ করছে মানে বা তাকে এমন একটা সেন্টার দিক যাতে সে এই কাজগুলাই করতে পারে, সেই সুযোগ সুবিধা মানে সম্পূর্ণ একটা ওয়েল এস্টাবলিশ জায়গায় যদি সে যায় তাহলে সে তার কাজগুলো করতে পারবে। আমার কাজ করার চেয়ে বলতে আমি নাই কাজ করলাম, সাথে আমার জনগণকে তো সার্ভিস দিতে হবে। তাহলে আমি যদি এমন একটা সেন্টারে যাই, প্রত্যেকটা সেক্টর থেকে আসলে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চিকিৎসা সেবাটা নিশ্চিত করার জন্য সবাইকে আসলে একযোগে কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু জরুরি আমাদের ইনফার্টিলিটি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমার দর্শকদেরও ধন্যবাদ আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। লেটেস্ট যেই গাইডলাইন যেগুলি বাইরের, যেগুলি আমরা ফলো করে থাকি, ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন যে গাইডলাইনটা 24-এ আসছে, তারা কিন্তু এটাকে বলেছে এলিভেটেড ব্লাড প্রেশার অ্যান্ড হাইপারটেনশন, মানে দুভাবে ভাগ করে ফেলেছে। কেন? কারণ হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার বা এটা সে হাইপারটেনসিভ পেশেন্ট না, তার রক্তচাপ তাকে লেভেল করা যাবে না, কিন্তু তার ব্লাড প্রেশার বেশি আছে, নর্মাল না। এখন এটা লেভেলটা করে দিয়েছে 120/70, যেটা থেকে আমরা বলি নর্মাল, কিন্তু এটাকে ওরা এলিভেটেডে ফেলে দিয়েছে 120 সিস্টলিক, আর নিচের যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার বলি ওটা হচ্ছে 80। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।